কি করছো তুষার ভাই? কাপা কাপা কণ্ঠে বলে উঠল তুষি। আজ তুষির বড় বোনের বিয়ে ছিল, আর সেই বিয়েতেই তুষার এসেছে। তুষি হচ্ছে ওর ফুফাতো বোন। ছোটবেলা থেকেই তুষারের দাদু ওদের দুজনের বিয়ে ঠিক করে রেখেছে। যদিও তুষি একদম সহ্য করতে পারে না তুষারকে, কিভাবে তুষিকে জ্বালানো যায়, মার দেওয়া যায়, সব দুষ্টুমি ওর মাথায় ঘুরতে থাকে। তুষিরও ইচ্ছে করে তুষারকে চিবিয়ে খেতে। এই তো আজও তারা বসে নেই। তুষার যখন দেখলো তুষি শাড়ি পরে নিচে নামছে, অমনি সে মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম। তাই তো কেউ যাতে এমন জ্ঞান হারাতে না পারে, এর জন্যই তুষার বলল, তুষি, আমার রুমে আয় তো, একটু দরকার। এক্ষুনি আসবি, আর যেন না ডাকতে হয়। তুষিও বাধ্য মেয়ের মতো রুমে প্রবেশ করলো। যেমনি রুমে প্রবেশ করেছে অমনি তুষার ওকে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করে, তুই যে সুন্দরী এটা সবাইকে দেখাতে চাস? বল, এক্ষুনি বলবি। বেয়াদব, বেশি বার বেড়েছিস তাই না? তুষি ব্যথায় কুকিয়ে উঠল আর ভয়ে ভয়ে বলল, আমি ব্যথা পাচ্ছি তুষার ভাই। পাবি তো, ব্যথা দেওয়ার জন্যই তো ধরেছি, এমনি এমনি তো ধরিনি বেয়াদব। বলতে বলতেই তুষির পেটে আলতো করে টাচ করে সেটা ঠিক করে দিল। এদিকে তুষির হৃদস্পন্দন থমকে গেছে। সেদিকে কি তুষারের খেয়াল আছে? তুষির অবস্থা বেহাল, চোখ দুটো খিচে বন্ধ করে নিল, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এই অবস্থায় দেখে তুষার আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। অমনি আস্তে আস্তে তুষির নিজের অধরের সাথে মিলিয়ে নিবে। ঠিক তখনই তুষি চোখ খুলে জোরে শ্বাস নিবে। তার আগেই তুষারকে এত নিকটে দেখে ভয়ে ভয়ে বলে, কি করছো তুষার ভাই? তুষির কথায় তুষারের হুঁশ ফিরে আসে, বোঝার চেষ্টা করে কি হচ্ছিল। যখন মনে পড়ে, এক মুহূর্ত দেরি না করে বিদ্যুৎ গতিতে তুষির দিকে না তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তুষি তখনও ভাবনায় মত্ত, কি হচ্ছিল তার সাথে। যখনই তুষার ভাই তার অতি নিকটে চলে আসে, তখন আর তুষির সাহসে কুলায় না। অথচ দূরে থাকলেই তুষি মনে করে তার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতে পারবে। কিভাবে তুষারের শার্ট লুফে নেওয়া যায়, কিভাবে বাথরুমে গেলে লাইট অফ করে পালিয়ে যাওয়া যায়, সব তার মাথায় ঘুরতে থাকে। অথচ কাছে আসলেই বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে যায়। তুষারও কম কিসে, ঝগড়া ঝাঁটি চুলোচুলিতে দিন পার করে তুষিকে যে বড্ড বেশি ভালো লাগে। তার সংস্পর্শে থাকলে খারাপ লাগা জিনিসটাও যে মাথাতে আসেই না। সে যাই হোক, তুষার বাইরে গিয়ে দেখলো বরযাত্রী চলে এসেছে। এবার হাফ ছেড়ে বাঁচলো। এই একটি মাত্র মেয়ের কাছে গেলেই তার দিক বেদিক ভুলে যাওয়ার ক্ষমতা রাখে। সব কিছু উলট পালট হয়ে যায়। তুষির মা আমেনা বেগম আজ অনেক তাড়া, 1 মিনিটও বসার জো নেই তার। সে তুষারকে ডাকতে তার ঘরের দিকে যাচ্ছিল, তখন তুষিকে দেখে আমেনা বেগম বলে, কে রে তুষি, তুই এখনো গেটের কাছে যাসনি? বলি কি তোর জ্ঞান আর কবে হবে রে? এখনো ঘরে পায়চারি করছিস? আশ্চর্য, সবকে আমাকে বলে বলে করাতে হবে? তুষি তড়িঘড়ি করে দৌড়াতে দৌড়াতে বলল, আম্মু আমার খেয়াল ছিল না সত্যি। হাই হাই, সবাই দেখে আমাকে রেখেই চলে গেছে। আমেনা বেগম বলল, আস্তে জামা, পড়ে যাবে তো। উফ, এই মেয়েকে নিয়ে আমি আর পারি না। বাবা তুষার, কোথায় তুই? তোর ফুপা যে তোকে ডাকছে। তুষার। খুঁজতে খুঁজতেই তুষারের ঘরে চলে গেলেন তিনি। যখন দেখলো ঘরে কেউ নেই, তিনি আবার চলে গেলেন তার স্বামী আতিকুর রহমানের কাছে। এই মানুষটা ভীষণ রাগী আর গম্ভীর, এখন খবরটা না দিলে আবার চেঁচামেচি শুরু করে দিবে। তুষি গেটে এসে দেখলো তার চাচাতো বোন জান্নাত আর রিমি বরপক্ষের সাথে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। কিছুতেই ওরা 15,000 টাকা না দিলে আসতে দিবে না। একবার যখন বলেছে দিবে না, মানে যত কিছুই হোক আজ তারা এখান থেকে এক পাও সরবে না। এদিকে তুষিকে দেখে রিমি বলল, তুষি, এই তুষি, কোথায় ছিলি এতক্ষণ? উফ, দেখ দেখ, দুলাভাইদের দেওয়ার কথা ছিল 15,000 টাকা, এখন বলছে নাকি 7,000। এটা মানা যায় না। আমাদের আপুকে আজ কোনোভাবেই নিয়ে যেতে দিব না। আপুকে নিয়ে যেতে হলে শালিদেরকে খুশি করে তারপরই যেতে হবে, ব্যাস। তুষি ওর অতগুলো কথা শুনে তাড়াহুড়ো করে বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই দুলাভাই, 15 ছাড়া কোনো কথা হবে না। এই আপনার কি একটা শালি যে এত কিপটামি করছেন? সুন্দর মতো টাকা দিয়ে ভেতরে প্রবেশ করেন। মাই ডিয়ার দুলাভাই, আপনার প্রেয়সী আপনার জন্য অধিক আগ্রহে যে বসে আছে। যত আগে টাকা দেবেন ততই আগে বউ পাবেন। তুষির চোখ মারা দেখে এতক্ষণ যে নীরব সদস্য হয়ে বসেছিল তুষির দুলাভাই রামিম, তার বেস্ট ফ্রেন্ড মাহিম, সে দুষ্টুমি ছলেই বলল, শুধু 15 কেন বিয়ান সাহেব? আপনি চাইলে পুরোটা আপনি নিয়ে যেতে পারেন।
আমি কিছু মাইন্ড করব না। এই আমি লজ্জার কিছু বলিনি কিন্তু, সুন্দরী বিয়ান। সবাই এক দফা হেসে উঠল। তুষি ফুঁসে উঠল। বাজে কথা বলছেন, আবার বলছেন লজ্জার কথা না। যাদ্য পুরুষ মানুষ, আজ দেখবেন এই তুষি কি। এভাবে তর্কাতর্কি করে শেষমেশ 12,000 দিয়ে সবাই প্রবেশ করলো। কি ভেবেছেন তুষার কোথায়? সে এতক্ষণ গেটের কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুষির সব কাহিনী পর্যবেক্ষণ করলো। এতক্ষণ তুষিকে দেখে যে ছেলেরা ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, তুষারের ইচ্ছে করছিল সবগুলোকে জাস্ট মেরে পুঁতে ফেলতে, তাহলে যদি একটু শান্তি পেত সে। তুষি মাত্রই প্যান্ডেলের কাছে যাচ্ছিল, তখনই তুষার হ্যাঁচকা টানে তাকে পর্দার আড়ালে নিয়ে আসে আর রাগে ফুঁসতে ফুঁসতে বলে, তুষির বাচ্চা, তুই গেটে গেলি কেন? আমি কি যেতে বলেছি? এত সাহস দেখাস? আসলে আমারই ভুল হয়েছে, তখন তোকে ঘরে বন্দি করে রেখে আসিনি তাই। তুষি ভয় পাওয়ার ভান ধরে বলে, ও বাবা, হায় হায়, আমি ভয়ে শেষ। ইয়া আল্লাহ, আমি তো জ্ঞান হারিয়ে ফেলেছি। দেখো, এই সমস্যা কি তোমার? হ্যাঁ, আমি কি তোমার বিয়ে করা বউ যে যখন ইচ্ছে তখন গায়ে হাত দাও? আগে বিয়ে হবে, তারপর অধিকার দেখাবে, না হলে হাত কেটে দিব। শয়তান তুষার ভাই। এই কথা শুনে তুষারের রাগ তড়িৎ গতিতে আকাশ ছুঁয়ে গেল, তাই সে আরেকটা হাতও নিজের দখলে নিয়ে নিল। তুষির পিঠের সাথে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, কি বললি তুই? অধিকার? এখন আমার কথা তোর বিরক্ত লাগে? তাহলে বল, কার কথা মধুর লাগে? ওই ভাইয়ার বন্ধুর? বল, এখন মুখে কথা নেই কেন? একদম জ্যান্ত কবর দিয়ে দেব। অন্য কারো কথা মনে তো দূর, মুখে আনলেই তুই শেষ। তুষি তুষারের সাথে না পেরে কাঁদো কাঁদো গলায় শুধালো, ছেড়ে দাও তুষার ভাই, আর এমন বলবো না, আর কারোর সামনে যাব না। এই দেখো, আমি রুমে যাচ্ছি, আর বের হব না। সত্যি তো? হ্যাঁ হ্যাঁ, 3টা। ওকে, 1 মিনিটের মধ্যে তুই আমার সামনে থেকে যা। তাই বলে ছেড়ে দিল তুষিকে। তুষিও যেন হাফ ছেড়ে বাঁচল। ছাড়া পেয়ে আর ডানে বামে না তাকিয়ে দিল ভৌদর একদম প্যান্ডেলের ভেতর। এখন আর তুষিকে পায় কে? ওই বেকুব পুরুষের ভয়ে আজকের মতো মজা কোনোভাবেই মিস করার মেয়ে তুষি তো না। কিভাবে বোকা বানাতে হয় তুষি তা ভালো করেই জানে, আর তা যদি হয় তার তুষার ভাই। হাসতে হাসতে এসে বরপক্ষের বসার জায়গায় চলে গেল। আর তুষার এদিকে তুষির চালাকি বুঝতে পেরে নিজের উপর নিজেকেই 100 গালি দিল। গালি দিলেও যে আর কিছু করার নেই এখন, তবে পরে সে দেখে নেবে আর বুঝাবে তুষার কি জিনিস। এদিকে তুষি, জান্নাত আর রিমি ছেলে পক্ষ থেকে আসা দুলা ভাইয়ের ভাই বন্ধুদের একদম নাকানি চুবানি খাইয়ে ছেড়েছে। স্পেশাল মরিচের শরবত, লবণের চা আর ঝাল পান। এইসব দেখে তুষি আর বোন হেসে কুটি কুটি হয়ে গেছে। তুষি যে একটা বিচ্ছু তা আর বোঝার বাকি নেই, তবে বোন আন্টিদের সাথে খুব বজ্রবের মতো ভাব করে নিয়েছে। এইসব তুষার খুব নিখুঁত ভঙ্গিতেই পরখ করে গেছে। আর রামিমের বন্ধুদের উপর রেগে মনে মনে বলেছে, শালা ছ্যাচরা, মেয়ে দেখলেই লুতুপুতু শুরু হয়ে যায়, তাই না? শালা, দোয়া করি তোদের যাতে রানু মণ্ডলের মতো বউ জোটে, তখন বুঝবি অন্যের বউয়ের দিকে নজর দিলে শাস্তি কতটা ভয়াবহ। সমস্ত নিয়ম পালন করে তুষির বোন তানহাকে বিদায় দেওয়া হলো। যাওয়ার সময় মা বাবা ছোট্ট বোনটিকে জড়িয়ে ধরে সে কি কান্না! একটি মেয়েই জানে এই সময়টা কতটা কষ্টের। তুষির অবিরত কান্না করেই যাচ্ছে। সবাই চলে যাওয়ার পর মেয়ের বাড়ির কাছের কয়েকজন আত্মীয় স্বজন থেকে গেল, আর বাকিরা চলে গেল। তবে বলে গেল কালকে আবার চলে আসবে তাদের বাসার কাছে বলে তুষির বাবা আপত্তি করলেন না। রাতের খাবার খেয়ে যার যার মতো রেস্ট নেওয়ার জন্য চলে গেছে। তুষি আর চাচাতো 2 বোন একসাথে থাকবে আজ। রাত 11টায় সবাই ঘুমোতে গেল। সারাদিনে ক্লান্তিতে শুয়ে পড়ার সাথে সাথেই সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তখন তুষার পা টিপে টিপে তুষির রুমে প্রবেশ করে। যে দেখে এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে তুষি। কান্নার কারণে চোখ দুটো ফুলে আছে, চুলগুলো এলোমেলো। তুষির এমন অবস্থা দেখে যেমনটা শাস্তির কথা ভেবে এসেছিল তুষার, সব উলটপালট হয়ে গেছে। সব ভাবনা একপাশে ফেলে তুষির এমন মায়া মুখখানা দেখে ভারী মায়া হচ্ছিল। এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ভাবতে ভাবতেই তুষির খুব নিকটে চলে আসলো। তারপর প্রথমে ললাটে আর নাকে আলতো স্পর্শ করে। নাকে নাক ঘষে দেওয়ার ফলে তুষি একটু নড়ে চড়ে উঠল। তুষার আর একটু দেরি না করে তৃপ্তির হাসি দিয়ে বেরিয়ে গেল। এই মেয়েটাকে একদিন তার নামে লিখে নিবে ভাবলেই তার মুখে হাসি ফুটে ওঠে। এদিকে তুষির এহেন স্পর্শে ঘুম ভেঙে গেল। সে বোঝার চেষ্টা করছে এটা স্বপ্ন ছিল নাকি বাস্তব। সারাদিন তুষার ভাইয়ের সাথে থেকে থেকে তার মতো তুষিরও কি মাথা তবে খারাপ হয়ে গেল?
এসব ভাবতে ভাবতে একসময় সে আবার ঘুমিয়ে পড়ল। প্রতিদিনের মতো আজও প্রকৃতির নিয়মে রাত শেষে দিন শুরু হয়েছে। সূর্য মামা উকি দিচ্ছে, চারপাশে পাখির কিচিরমিচির শব্দে সবাইকে জানান দিচ্ছে সকাল হয়েছে। তেমনি তুষিরদের বাড়ির বড়রা সবাই উঠে পড়েছে, সাথে বাচ্চারা তো আছেই। সকাল তখন 6টা। সকালের নাস্তা তৈরি করছেন আমেনা বেগম, তুষির চাচি নাজমা বেগম আর তুষারের আম্মা নূরজাহান। পুরুষ মানুষগুলো উঠানে চেয়ারে বসে চা পান করছে, খুশ গল্পে মেতে উঠেছে। আজ যে তাদের ছেলের বাড়িতে যাওয়ার কথা, মেয়েকে নিয়ে আসবে আজ। যে মেয়ে বাবা মা ছাড়া কোথাও থাকেনি, সে আজ অন্য বাড়ির মেহমান। প্রকৃতির নিয়ম যে এটাই, সবাইকেই মানতে হবে। মহিলারা নাস্তায় রুটি, সবজি আর আলু ভাজি করছেন। এদিকে বিয়ে বাড়ি হওয়ায় সকালে উঠে পড়লেন গুটি কয়েক মানুষ, তখনও ঘুমে। তাদের কাছে বিয়ে বাড়ি তাতে কি, আগে ঘুমটা জরুরি। সময়টা এখন অক্টোবর হওয়ায় বাইরে ভীষণ বাতাস বইছে। সিলিং ফ্যানের বাতাস গায়ে কাটার মতো বিচ্ছে। তুষির শরীরে ঠান্ডা অনুভব করার ফলে গায়ের কাঁথাটা ভালো করে শরীরে জড়িয়ে নিল, আবার ঘুমে তলিয়ে গেল। তুষি আর জান্নাত অনেক ঘুম কাতুরে। তাদের কানের কাছে মাইক আনলেও ওঠার নাম নেই। সবকিছু এক পাশে আর তাদের ঘুম অন্য পাশে। ঘুম আগে, তারপর যত কিছু। রিমি উঠে পড়তে বসেছে। সে যতটুকু সময় পাচ্ছে পড়ছে, কারণ সামনেই তার টেস্ট পরীক্ষা। রিমি আর তুষি একই ক্লাসে পড়ে, দুজনে এবার ক্লাস 10-এ সায়েন্স গ্রুপ নিয়েছে। তাই তো রিমি মন দিয়ে পড়ছে। মেয়েটা ভীষণ পড়াকু, যেমন তিরিং বিরিং করে তেমনভাবে পড়াশোনাতেও সিরিয়াস। আর তুষি, সে তো বিচ্ছুর বিচ্ছু, আর পড়াশোনায় টেনে টুনে পাস। এই তো তার পড়ার নমুনা। টিউশনের কথা বলে বাসা থেকে টাকা নিয়ে ফ্রেন্ডদের সাথে রেস্টুরেন্টে খেতে যায়। একবার তো ধরা খেয়ে বসলো তুষারের কাছে। এরপর থেকে গুনে গুনে টাকা দেন আতিকুর রহমান। তারপর থেকেই তুষার ওর জন্মের শত্রু। আতিকুর রহমানও চিন্তিত, মেয়েটা নাকি এখনই এমন হয়ে যাচ্ছে, কি হবে মেয়েকে নিয়ে। এসব বলে বলে মাথা চাপড়ানো ছাড়া আর কিচ্ছু করার নেই যে। প্রচণ্ড ভালোবাসেন দুইটা মেয়েকে, তাই তো কিছু বলতেও পারে না। জান্নাত এবার ইন্টার সেকেন্ড ইয়ারে, সায়েন্স নিয়েই পড়ছে, বাসার পাশেই কলেজ। আর তানহা এবার অনার্স 3rd ইয়ারে, ইংলিশ ডিপার্টমেন্টে পড়ছে। রামিমের সাথে 4 বছর চুটিয়ে প্রেম করে বিয়ে করে নিল। প্রথমে তো রামিমের চাকরি ছিল না বলেই আতিকুর রহমান রাজি হলো না। যে ছেলে চাকরি নেই, সে ছেলে কিভাবে তার মেয়ের দায়িত্ব নেবেন। সে প্রতিবার বিসিএস পরীক্ষায় টিকতে পারছিল না, কোনোভাবেই হচ্ছিল না। তাই তো এবার কথা শুনে রামিম নাওয়া খাওয়া বাদ দিয়ে বিসিএস পরীক্ষাটা দিল, আর আল্লাহর রহমতে টিকেও গেল। ভালো স্যালারির একটা চাকরিও পেল। অবশেষে বিয়ে করতে পারলো তার প্রেয়সীকে। তুষার ঢাকা ভার্সিটিতে পড়ছে অনার্স 2nd ইয়ারে, যার জন্য তেমন একটা বাসায় আসা হয় না। হলে থেকেই টিউশন, ক্লাস, নোটস, অ্যাসাইনমেন্ট, এক্সাম এগুলো করতে করতেই জীবন শেষ। প্যারাময় লাইফ। মাঝে মাঝে ওর ইচ্ছে করে সব কিছু ছেড়ে ছুড়ে দূরে কোথাও চলে যেতে, তবে তা তো হবার নয়। তাই আপাতত সকল ইচ্ছে বাদ দিয়ে পড়ায় মনোযোগ দিয়েছে। তুষিকে বিয়ে করার কথা উঠায় সময় আগেই তুষির বাবা বলে দিয়েছিলেন, তুষার ভালো ছেলে, তার সন্দেহ নেই। তবে চাকরি না হলে আমি আমার ছোট মেয়েকে তার হাতে তুলে দেব না, সে তুষার হোক বা অন্য কেউ। এটা মাথায় রেখো তুষার, তখন আমি তোমার দাদুর কথা ভুলে যাব। তাই মন দিয়ে পড়ো। এ কথা শুনে তুষার না পারে তুষির বাবার মাথাটা একদম ফাটিয়ে ফেলতে। হ্যাঁ, আসছে শর্ত দিতে, শালা ভিলেন শ্বশুর। মেয়েটাও একদম বাবার মতো হয়েছে, রাজাকারের বংশধর সব। তাই তো তুষার যখন একটু ভালোভাবে বলে, তুষু, আমার না তোকে দেখে বড্ড প্রেম প্রেম পাচ্ছে, আয় না একটু টুকুস করে চুবু খেয়ে যা, আমি কিছু মাইন্ড করব না। তুষি দাঁত কেলে হেসে বলে, বাবার শর্ত মনে নেই? ওকে মনে করে দিচ্ছি। আগে চাকরি, পরে ভালোবাসা। তুষার তখন গালি দেয়, ফাজিল বউ, ফাজিল শ্বশুর। শুধু আমার ফুপিটা ভালো, কেন যে এত ভালো মানুষটা ওই রাগী রাজাকারের পাল্লায় পড়লো বুঝি না। আমারও মনে হয় তেমনই পোড়া কপাল হবে তুষি চুন্নি। তুষি তখন রাগে গজগজ করতে করতে চলে যায়। তুষার হু হু করে হাসতে থাকে। সকালের নাস্তা তৈরি করে আমেনা বেগম জান্নাত আর তুষিকে ডাকতে গেল। এত ডাকাডাকির পরও উঠাতে পারলো না। শেষে পায়ের তালুতে চিমটি দিলেন, আর তখনই তুষি ধরফরিয়ে উঠে পড়ল। এরপর তুষার আর বাকি কয়েক ছেলে মেয়েকে ডেকে ফ্রেশ হওয়ার তাড়া দিয়ে উনি চলে গেলেন খাবার টেবিলে। তুষার এক হাতে ব্রাশ আর অন্য হাতে ফোন নিয়ে কলপারে চলে আসলো। তখন দেখলো জান্নাত হাত মুখ ধুয়ে চলে যাচ্ছে। তার যে অনেক অনেক খিদে পেয়েছে, তাই ছুটলো খাবার টেবিলের কাছে। তুষি ঘুমে ঢুলু ঢুলু হয়ে কলপারের কাছে আসছে। তুষার আর চোখে তাকে পরখ করছে।
পরনে তার কালো থ্রি পিস, কোমর পর্যন্ত চুলগুলো এলোমেলো, চোখ দুটো ফুলে ফেপে আছে, বিরক্তিকর চাহনি নিয়ে এদিকেই আসছে। গোলাপির ন্যায় রক্তজবা ঠোঁট দুটির কাছে তুষারের চোখ যেতেই কালকে রাতের কথা মনে পড়ে গেল। এখন আবার তুষিকে এই অবস্থায় দেখে তুষার যেন নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলবে। যদি কালকে রাতের কথা তুষি খুনাক্ষরেও টের পায়, তাহলে তুষার শেষ। সরাসরি সামনে এসে বলবে, নির্লজ্জ, চরিত্রহীন, অসভ্য পুরুষ মানুষ, দূর হও আমার সামনে থেকে। যদিও তুষি চুন্নির বোঝার কথা না, ঘুমালে তো তার আবার হুঁশই থাকে না, সেখানে এসব বোঝা ওর জন্য অনেক দূরের কথা, শুধু চাপাবাজি করতেই পারে। আর কোনো কাজই নেই। সবার বুদ্ধি থাকে মাথায়, আর ওর বুদ্ধি এখনো হাঁটুতেই পড়ে আছে। এইসব ভেবে ভেবেই তুষার বহু কষ্টে নিজেকে সামলিয়ে তুষার ডোন্ট কেয়ার ভাব নিয়ে অন্যদিকে ঘুরে গেল। ভাবটা এমন যেন তুষি যে সামনে আছে সে জানেই না। এদিকে তুষি কলপারে এসে তুষারকে দেখে খেয়ে থমকে গেল। সাদা টি শার্ট, অফ হোয়াইট 3/4 প্যান্ট, চুলগুলো চোখের সামনে এলোমেলো হয়ে খেলা করছে, গালে খোঁচা খোঁচা দাড়ি, উফ জাস্ট ফিদা। তুষিকে এভাবে দেখতে এখন যে কেউই এক বাক্যে বলে দিতে পারবে সে তার চোখ দিয়ে তুষারকে গিলে খাচ্ছে। তুষার হুট করে ভ্রু দুটি নাচিয়ে বলল, এই এই তুষুর বাচ্চা, এভাবে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, আমার মতো ভোলাভালা ছেলেকে তুই এভাবে কুনজরে দিচ্ছিস? ভাই তোর শরম না থাকতে পারে, আমার তো আছে। হায় আল্লাহ, মনে তো হচ্ছে তুই আমাকে তোর এই ঝলসে যাওয়া চোখ দুটো দিয়ে গিলে টুপ করে খেয়ে ফেলবি। হাই, যা যা বদমহিলা, চোখের সামনে থেকে যা, আমার লজ্জা করছে। তুষি থমকে গেল তুষারের কথায়। যখন ও বুঝে গেল তাকে ফাউল কথা বলছে, তখন সে আগের ক্রাশ খাওয়া ভুলে গিয়ে বলল, কে ভোলা ভালা? সিরিয়াসলি তুমি? আর আমি তোমাকে বদনজর দিচ্ছি? তোমার মতো বন মানুষকে শুধু আমি কেন, জঙ্গলের ভূতও নজর দিতে ভুলে যাবে। যত সব ফাউল লোক। আসছে আমার রাজকুমার, খবিশ বন মানুষ। তোর জামাই জঙ্গলের ভূত আর বড়সড় বন মানুষ। তুষি তখন ভাবলো কথা বললেই কথা বাড়বে, খিদে পেয়েছে তাই মাথা কাজ করবে না, আগে খেয়ে নিই তারপরে দেখে নিব। তাই সে কলপার থেকে ব্রাশটা নিয়ে নিল। তুষি কিছু বলছে না বলেই তুষার আবার বলল, শুনলাম স্কুলে যাওয়ার সময় নাকি রাস্তাঘাটে ছেলেদের দিকে কুনজর দিস, আবার ক্লাসে মন না দিয়ে স্যারের দিকে তাকিয়ে থাকিস, কলেজের গেটে উকি দিয়ে সিনিয়র ভাইদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকিস। তাহলে এইসব করিস তাই না? আচ্ছা, তোর পড়াশোনা করতে ভালো লাগে না? সোজাসুজি বলবি তো। ঠিক আছে, ফুপাকে বলে বিয়ে ডেটটা পাক্কা করছি। না না, আমি তোর মতো গবর গণেশে বিয়ে করব না। কোথায় তুই ফেলটুস আর কোথায় আমি একজন ধাবিয়ান? তোর জন্য পাশের পাড়ার কাশেম পাগলই পারফেক্ট। কি বলিস তুই সু বেবি? তুষি এই কথা শুনে ভীষণ রেগে গেল। রাগে গজগজ করতে করতে তুষারের কাছে এসে টি শার্ট একদম শক্ত করে চেপে ধরে বলল, কি বললি তুই? আবার বল। তুই আজ আর বলতে পারলো না। তার আগেই তুষার তার মুখ থেকে ব্রাশটা বের করে তুষির মুখের ভেতর ঢুকিয়ে দিল। তুষি কাদো কাদো হয়ে শার্ট ছেড়ে দিয়ে দূরে চলে যায়। তখন খপ করে ওর হাত ধরে ফেললো তুষার। একদম দেখার মতো হয়েছে তুষির চেহারা। তুষার ঠোঁট কামড়ে হেসে বলল, এটা হচ্ছে তোর 5 বছরের সিনিয়রকে তুই বলার শাস্তি। আমার রাগিনীকে কিভাবে শান্ত করা যায় তা আমি খুব ভালো করে জানি। আর তুই আমার মুখের সামনে এভাবে তেড়ে আসলি কেন? মুখের ভেতর যে গন্ধ নিয়ে ঘুরিস, কেউ আগে তোকে বলেনি? হ্যাঁ, ছি, ওয়াক, কি গন্ধ তোর মুখে। যা যা, দূরে যা, কি দুর্গন্ধ। এই বলে তুষার এক ঝাটকায় তুষিকে ছেড়ে দিল। তুষির আগে দুঃখে কান্না করে দিয়েছে, ইচ্ছে করছে 2 হাত পা ছড়িয়ে মাটিতে বসে ভ্যা ভ্যা করে কান্না করতে। তুষার মুখ ধুয়ে চলে গেল। তখনই আমেনা বেগমের ডাক ভেসে আসলো। তাই তুষি কান্না বন্ধ করে কুলকুচি করলো, তারপর ব্রাশ করে খেতে গেল। এর প্রতিশোধ তো অন্যভাবে সে নিবেই। সকাল সকাল এভাবে বেয়াদবি কোনোভাবেই সে মেনে নেবে না। খাওয়ার সময় তুষার কয়েকবার মুখ ভেঙচি দিলেও তুষি ছিল চুপচাপ। চুপ করে ভাবতে হবে কি করা যায়। ইচ্ছে করছে তুষারের বাচ্চা চুল ছিঁড়ে ফেলতে। খাওয়ার পাট চুকিয়ে তুষির মা সকলকে বলল রেস্ট নিয়ে তারপর মেয়েরা যাতে তাড়াতাড়ি পার্লারে চলে যায়, না হলে দেরি হয়ে যাবে ছেলের বাসায় যেতে। তাই সকলেই কাজ সব গুছিয়ে গল্প শুরু করলো। আর ছেলেমেয়েরা রুমে বসে কে কিভাবে সাজবে সেই আলাপে ব্যস্ত। তুষি চুপচাপ সবার কথা শুনছে। তার ভালো লাগছে না মোটেও। তুষার যখন দেখলো তুষি চুপচাপ, তখন ভাবলো বেশি করে ফেলেছি হয়তো, রাগ করে বোম হয়ে আছে, যখন তখন ফেটে যেতে পারে। সত্যি সত্যি রাগ করেছে নাকি জানতে তুষার রিমিকে বলল, তুষিকে 1 কাপ চা দিয়ে যেতে বলতো, এক্ষুনি লাগবে আমার, তাড়াতাড়ি আসতে বলিস। কেন ভাইয়া?
কাকিয়া চা করে দিলে সমস্যা কি? হুম। আচ্ছা ভাইয়া, যাচ্ছি। অমনি দিল এক দৌড়, রুমে এসে তুষিকে বলল, তুষি, তোর তুষার ভাই চা নিয়ে যেতে বলেছে। এক্ষুনি মানে এক্ষুনি, দেরি যেন না হয়। যা, উঠ। আমি পারবো না। আমাকে কি কাজের বুয়া পেয়েছে যে যা হুকুম করবে তাই শুনতে হবে? আশ্চর্য। এই বলে বসেই থাকলো। রিমি তুষারের কাছে গিয়ে বলল, তুষি বলেছে আসতে পারবে না, সে কোনো কাজের বুয়া নয়। তুষার এই কথা শুনে নিজেই গেল তুষির রুমে আর ডাকলো। তুষি, চা আনতে হবে না, কথা আছে, বের হ। তখন তুষির মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলা করলো, বলল, আচ্ছা রুমে যাও, আমি আসছি। ঠিক আছে, 5 মিনিট। ঠিক আছে, 5 মিনিট। তুষার যাওয়ার পর তুষি রান্নাঘরে গিয়ে গ্যাসে পানি গরম দিল। এরপর 5টা মরিচ সে পানিতে দিয়ে দিল। পানি গরম হওয়ার পর স্পেশাল চা বানিয়ে তুষারের রুমে গেল। তুষার তখন বিছানায় বসে আছে। তুষিকে চা নিয়ে আসতে দেখে খানিকটা অবাক হলেও প্রকাশ করলো না। তুষি বলল, এই নাও চা। চায়ের কথা পরে, আগে বল, রাগ করে আছিস? আরে না, এসব ছোটখাটো জিনিস নিয়ে তুষি রাগ করে না। ও আচ্ছা, ভুলেই গেছিলাম। চা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও। অনেক কষ্টে বানিয়েছি। তুষার চা হাতে নিয়ে একটু করে চুমুক দিল। তখনই ওর ঠোঁট ঝালে পড়ে গেল। হুট করে তুষির দিকে তাকিয়ে দেখলো তুষি ঠোঁট টিপে হাসছে। দেখে মনে হচ্ছে বিশ্বজয়ের মতো বড়সড় কাজ করে ফেলেছে সে। তুষি রুম থেকে বের হতে যাবে, তখন তুষার চায়ের কাপ টেবিলে রেখে বড় বড় পা ফেলে তুষিকে ধরে ফেলে। তুষির দুবাহু শক্ত করে ধরে দেয়ালের সাথে চেপে ধরলো, দাঁতে দাঁত চেপে বলল, আমার সাথে লাগতে আসিস? ভেবেছিলাম সরি বলবো, কিন্তু না, তুই তো আরেক ধাপ উপরে। তাহলে আমাকেও যে সেভাবেই মানাতে হবে সুইট হার্ট। তোমার চা হেভি হয়েছে। এত সুন্দর চা তুমি কি টেস্ট করে দেখবে না বলো? এমনিতেই তুষি হাতের ব্যথায় চোখ খিচে নিয়েছে, চোখ দিয়ে পানি পড়ছে। এখন তুষারের মুখে এমন কথা শুনে ভীষণ ভয় লাগছে। কি না কি করে বসে। চা বানানোর আগে তো সে এত কিছু ভেবে বানায়নি। সকালে তার সাথে সে কি করলো তার বেলা। তুষি যখন এসব ভাবনায় মগ্ন, তখনই তুষার অতি নিকটে এসে এক হাত দিয়ে তুষির চুলের মাঝে গলিয়ে দিল, আর এক হাত কোমর চেপে ধরেছে। তুষি যেন কয়েক ভোল্টেজে শক খেলো, থমকে গেল। কথা বলার ভাষা ক্ষণিকেই হারিয়ে ফেলল। তুষার সেই সুযোগে তুষির ঠোঁট দুটো নিজের দখলে নিয়েছে। দীর্ঘ সময় ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে রাখলেও তুষারের ছাড়ার নাম নেই। এতক্ষণে তুষি লাফালাফি করলেও এক সময় সেও শান্ত হয়ে যায়। দীর্ঘ সময় পর তুষার যখন তুষির ঠোঁটে কামড় দিল, তখন তুষি ব্যথায় কুকিয়ে উঠল। তখন তুষির চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, আর সেই পানি তুষারের মুখে পড়লে তুষিকে আলতো করে দূরে সরিয়ে দেয়। তুষি ছাড়া পেয়ে তখন হেঁচকি তুলে কান্না শুরু করে দিল। জোহরের নামাজ পড়ে সবাই বাসায় আসলো। পুরুষরা আগেই রেডি হয়ে নামাজে চলে গিয়েছিল, আর মহিলাদের বলে গেছেন সবাই যাতে রেডি হয়ে থাকে, তারা নামাজ পড়ে আসার পরই রওনা হবে। তুষার বাদে বাকি সবাই বাসায় এসে দেখলো সবাই বসে আছে। মেয়েরাও পার্লার থেকে চলে এসেছে। তুষি এক কোণে আনমনা হয়ে কি যেন ভাবছে। তার সাথে এটা কি হয়ে গেল এখনো সে ভেবে পাচ্ছে না। তুষিকে এভাবে বসে থাকতে দেখে রিমির বাবা আলতাফ রহমান ডাক দিলেন। চাচুর ডাকে সে আহ্লাদি হয়ে গেল। চাচুর কাছে গিয়ে একেবারে বাহু জড়িয়ে ধরে বসে থাকলো। আলতাফ রহমান কি যেন ভাবলেন। চঞ্চল তুষি এভাবে তো কখনো চুপ হয়ে যায় না। যে মেয়েটা সারা বাড়ি মাথায় রাখে, বকবক করতে করতে সবার মাথা খায়, একটু বকুনি দিলে কান্নায় পুরো বাড়ি তাণ্ডব চালায়, সে তুষির হঠাৎ কি হলো? তবে কি বোনের জন্য তার মন পড়ছে? তা হতে পারে, কিন্তু আমরা তো এখন যাচ্ছি তাকে আনতে। তাই সে পরম স্নেহে মাথায় হাত বুলিয়ে আদুরি স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে মামুনি? কার জন্য মন পড়ছে? বোনটির জন্য কষ্ট হচ্ছে? বলো আমার চাচ্চু। মামুনি এত চুপচাপ কেন? এই তো এখন আমরা যাব তো বড় মামুনিকে আনতে। মন খারাপ করো না তুষি। এমন একটি কথাই ছিল তুষিকে ভেঙে দেওয়ার জন্য। এতটা সময় যে কান্নায় বুকের ভেতর দলা পাকিয়েছিল, তা সব এখন বের করে দিল। সে আর পারল না, কারণ তুষি যে সবার আদরের। তাই চাচুকে জড়িয়ে ধরেই হাউমাউ করে কেঁদে দিল। ওর এখন কান্না দেখে বাকি সবাই তাজ্জব বনে গেল। মেয়েটা এই তো এখনই ভালো ছিল, তাহলে আবার কি হলো? তুষারের আম্মা তাড়াতাড়ি করে তুষির কাছে আসলো, জিজ্ঞেস করলো, কি হয়েছে তুষি? না, কোনো উত্তর নেই। আতিকুর রহমান জিজ্ঞেস করলো, সান্ত্বনাও দিলেন। তারপরেও কান্না থামতে না দেখে তারা নিজেরাই ভেবে নিল বোনের জন্যই মন খারাপ। তুষিও অনেকক্ষণ কান্না করে আস্তে আস্তে কান্না থামালো। তাই সবাই সিদ্ধান্ত নিল
এবার যাওয়া যাক। তুষি আজ পার্পল কালার লেহেঙ্গা পরেছে, যেটা সে খুব শখ করে বোনের বিয়ের জন্য কিনেছিল। তবুও আজ তার মন খারাপ, ভালো লাগছে না কিছু। কিভাবে পারলো ওইভাবে চুমু? ছি, ভাবতেও ঘৃণা লাগছে। ওই আস্ত ফাজিলটারে মেরে ফেলতে ইচ্ছে করছে, হাত নিষ্পিস করছে। তার একটাই শাস্তি, সারাদিন কথা বলবে না ওই জঙ্গলি ভূতের সাথে। যদিও তুষির পক্ষে এটা খুব কষ্টকর, কথা না বললে তুষির মনে হয় পেট ফেটে চুপসে যাওয়া বেলুনের মতো হয়ে যাবে। রিমি আর জান্নাত কালো লেহেঙ্গা পরেছে। রিমির গায়ের রং উজ্জ্বল শ্যামলা হওয়ায় ভীষণ সুন্দর লাগছে, আর জান্নাত তো নজর কাড়া সুন্দর। ডাগর ডাগর চোখ, ঘন চুল, একদম মায়াবী। তিনজন একই সাথে বের হলো বড়দের সাথে। ওই ঘটনার পর তুষি তুষারের ঘর থেকে চলে এসেছিল। এরপর আর একবারের জন্য তুষারকে বাসায় দেখেনি। অবশ্য তুষিও এটাই চেয়েছিল। এখনও তাকে দেখা যাচ্ছে না। ঢাকা চলে গেল নাকি? গেলে যাক, তাহলে তো বেশ ভালোই হবে। এসব ভাবতে ভাবতে গাড়িতে উঠতে যাবে, তখনই ভূত দেখার মতো চমকে উঠল। তুষার ড্রাইভিং সিটেই বসে আছে আর এক দৃষ্টিতেই ফোন দেখছে। তুষির চোখ সামনে থাকা মেরুন রঙের পাঞ্জাবি পরা ছেলেকে দেখে থমকে গেল। চুলগুলো জেল দিয়ে সুন্দর করে পেছনে সেট করে রেখেছে, আর পারফিউম, সে তো মাতাল করা ঘ্রাণ। তুষি মনে মনে বলছে, কেন তুষার ভাই, কেন কেন তুমি এই পারফিউম দিতে গেলে? এমনিতেই তো ফেসে গেছি সেই কয়েক বছর আগেই, এখন কি আবার ডুবিয়ে মারতে চাইছো? এ কি যন্ত্রণা! বুকের ভেতর তো ঝড় বয়ে যাচ্ছে তুষার ভাই। না, এ অন্যায়। তুমি এই পারফিউমটা না দিলেও পারতে। তুষি ভেবেও নিয়েছে বাসায় যেয়ে যেভাবেই হোক পারফিউমটা লুফে নিতে হবে। তুষার এ পর্যন্ত যতগুলো পারফিউম কিনেছে তার অর্ধেকই তুষি নিজের দখলে নিয়ে ফেলেছে। শুধু কি তাই, টি শার্ট পর্যন্ত বাদ রাখেনি। এ নিয়ে কম ঝগড়া, চুল টানাটানি হয়নি। তুষার তো ওর নাম পর্যন্ত দিয়ে ফেলেছে তুষু চুন্নি। তুষি এসব শুনে তুষারের আর কোনো কিছু নেবে না বলে মনস্থির করে। তবে এই মনস্থির ততক্ষণ পর্যন্তই থাকে যতক্ষণ না তুষার নতুন টি শার্ট না কিনে আনে। রাতে টি শার্ট পরে যখন ঘুমায়, তখন তুষির মনে হয় তুষার ওর পাশেই আছে। এই যে এত কিছু যে অনুভব করে, কখনো মুখ ফুটে বলতে পারে না। বললেই ওই জঙ্গলি ভূত যখন তখন মজা নিতে আসবে। রিমির থাপ্পড়ে তুষির হুঁশ ফিরে, দেখে সবাই গাড়িতে উঠে পড়েছে। এরপর সেও উঠে পড়ে। তুষার ড্রাইভিং করার সময় লুকিং গ্লাসটা তুষির দিকে ঘুরিয়ে দেয়। দেখে হালকা মেকআপে তুষিকে অপসরার মতো লাগছে। খোলা চুলগুলো সারা মুখে খেলা করছে। চুলের উপর তুষারের ভীষণ হিংসে হলো। স্থির হয়ে বসার ফলে তুষির গলার মাঝের তিলটা বেশ ভালো করেই তুষারের চোখে পড়ল। ইচ্ছে করছে লাল করে দিতে, তাই সে চোখ সরিয়ে নেয়। লেহেঙ্গাটা মনে হয় ওর জন্যই বানানো হয়েছে, গায়ের সাথে মিশে গেছে একদম। তুষারেরও সাহস হয়নি ওর সামনে যেতে, তাই তো এত পালাই। তবে এভাবে তুষিকে দেখে চোখ ফেরাতে পারলো না। হয়তো লুকিয়ে দেখছে, তবুও মন তো ঠান্ডা হচ্ছে। ইচ্ছে করছে সারা জীবন নিজের কাছে রেখে দিই আর বলি, তুষি এদিকে আয় তো। শোন, তোর একটাই কাজ, সারাক্ষণ আমার সামনে বসে থাকা, আর আমি তোকে দেখেই যাব। এ দেখা যেন কখনো শেষ হবে না। তার বলা হলো কই, ভাবনার মাঝেই তুষির চোখগুলো লুকিং গ্লাসে। দুজনে চোখাচোখি হতেই তুষি দেখলো একজোড়া চোখ তাকে খুব পরম যত্নে পরখ করে যাচ্ছে। তুষি চোখ নামিয়ে ফেললেও তুষার আগের ন্যায় চেয়ে থাকলো। তুষি লজ্জা পেলেও বুঝতে দিল না, বরং দুটো ভ্রু কুঁচকে তাকিয়ে মনে মনে বলে উঠে, নির্লজ্জ বেহার মতো কিভাবে তাকিয়ে আছে দেখো। আবার আমাকে বলে আমি নাকি চোখ দিয়ে গিলে খাই। অসভ্য! যত দোষ সব তুষির, আর সে শুদ্ধ পুরুষ। তাই সে জানলার বাইরে তাকিয়ে রইল পুরো রাস্তা। ওই নেশাতো চোখের দিকে তাকানোর সাধ্যি তুষির এখনো হয়নি। চোখে চোখ রাখতে গেলেও ভীষণ সাহসের প্রয়োজন হতে হয়। সামনে যতই সাহস দেখাক না কেন, ভেতরে ভেতরে ভীষণ ভয় পায়। তুষারের কাছে আসাটাই যে সব সাহস শেষ করে দেয়। পৌঁছে গেল তালুকদার বাড়ি। রামিম সবাইকে ভেতরে নিয়ে আসলো। সেখানেই সব ব্যবস্থা করা হয়েছে। তুষি দেখলো তানহা তাদের দেখে কাছে চলে আসছে। বোনকে পেয়ে সে খুশিতে আত্মহারা। বাবা, চাচু, কাকিয়া, মামা, মামি, তুষার আর বোনগুলোকে পেয়ে সে খুশিতে কান্না করে দিল। আলতাব রহমান, আতিকুর রহমান, তুষারের বাবা আজাদ হোসেন মাথায় স্নেহার হাত বুলিয়ে দিলেন। তাদেরও যে বন পুড়ছে তাই বুঝালেন এখন থেকে এটাই তার বাড়ি, এ বাড়িতেই সারা জীবন থাকতে হবে। তাদের আদর পেয়ে তানহা স্বাভাবিক হলো। খাওয়া দাওয়ার জন্য সবাই বসে গেল। সবাই গেলেও তুষি রইল বোনের কাছে, বলল, পরে খাবো আপু, আমার খিদে পায়নি এখনো। তুষার সবে খেতে বসবে, চারপাশে তাকিয়ে দেখলো তুষি নেই। কোথায় গেল এই মহিলা? আমাকে চিন্তায় ফেলে কোনো ছেলের সাথে কথা বলছে না তো?
মেজাজ খারাপ হলো। উঠে গেল তুষার। চারিদিকে খুঁজতে খুঁজতে এক রুমে দেখলো কয়েকটা মেয়ের সাথে বেশ এসে খেলে কথা বলছে। সেখানে তানহার দেবর, ননদ, রামিমের বন্ধুরাও আছে। এইসব দেখে তুষারের মেজাজ চটে গেল। খাওয়া বাদে এখানে হাসাহাসি হচ্ছে? বাহ, তবে আমিও দেখি কিভাবে তুই কত হাসতে পারিস। সারা রাস্তা তো একটুও মুখে হাসি দেখলাম না। আমার সাথে কথা বললে তোর হাসি উধাও হয়ে যায়, তাই না? বিয়ের পর তোর ওই দাঁতগুলো আমি একটা একটা করে তুলে ফেলবো, যাতে হাসি হয়ে যায় বিশ্রী। দেখলে তুই নিজেই হাসি ভুলে যাবি। রুমের বাইরে এভাবে তুষারকে দাঁড়িয়ে থাকতে দেখে তানহা ডাক দিল। তুষার, রুমে আয়। বাইরে কি করিস? আয় এদিকে দেখ, সবাই এখানেই বসে আছে, তুষিও তো এখানে। তুষার এহেন কথায় আমতা আমতা করে বলল, হ্যাঁ আপু, তুষিকেই ডাকতে এসেছি। তুষি তার দিকে তাকিয়ে মুখ মুছড়ে নিল। অন্যদিকে তাকিয়ে বলে দিল, আমি এখন কোথাও যেতে পারবো না, ভাইয়াকে বলে দাও। এখন আমি আপুদের সাথে আড্ডা দিব। তুষার ভরকে গেল, মুখ থেকে আনমনেই বের হয়ে আসলো। তখন তুষির পাশ থেকে তানহার ননদ হিমু বলল, আপনিও আসুন না, আলাপ করি, পরিচিত হই বিয়ান সাহেব। তুষার ভারী বিরক্ত হলো এমন কথা শুনে। একবার ভাবলো চলে যাবে, আবার মনে পড়লো ছেলেরা আছে এখানে, থেকে গেলে বোঝা যাবে কি কথা হচ্ছে, এত কি নিয়ে কথা। তাই সে থেকে গেল। তাই সে মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, জি। আহির, শুভ্র, মাহিম, ফাহিম, সামান্তা, হিমু, সূচনা এরা হচ্ছে রামিমের কাজিন। এদের সাথেই আড্ডায় ব্যস্ত। সবার সাথেই হেসে খেলে কথা বললেও তুষারের দিকে ভুলেও একটিবার তাকাচ্ছে না। আর এতেই তুষার রাগে ফুঁসছে। আহির আর মাহিম কিছুক্ষণ পর পর তুষিকে পরখ করছে। এগুলো সব তুষার খেয়াল করছে। সব শোধ ভালো করে সে নিয়ে নিবে। তুষিও ইচ্ছে করে তুষারকে জ্বালানোর জন্য মিষ্টি মিষ্টি কথা বলে তাদের পটিয়ে নিচ্ছে। এদিকে সূচনা তুষারকে বিয়ের দিন দেখে ক্রাশ খেয়ে বসে আছে। আজ এত কাছের থেকে দেখে সে পারছে না গলা জড়িয়ে বসে থাকতে। এসব তুষারের ভালো লাগছে না। এখান থেকে শুধু একবার বাসায় নিয়ে যাক, সব শোধ নিবে সে। সূচনার এভাবে তাকানোতে মনে মনে বেশ গালিও দিল তুষার, নির্লজ্জ বলে। মেয়ে থাকবে লজ্জাবতী, তা না, দেখো কিভাবে বেহায়ের মতো তাকিয়ে আছে। যত সব। এক পর্যায়ে তুষার তানহাকে বলে, আপু, আমাকে ফুপা পাঠিয়েছে। সকাল থেকে তুষির নাকি বমি হচ্ছে আর পেটটাও একটু খারাপ, তাই তো ভয়ে ভয়ে খেতে চাচ্ছে না। কিন্তু দেখো খিদে পেয়ে মুখটা কেমন শুকিয়ে গেছে। সবাই হাই হাই করলো। বলল, সে কি কথা, এর জন্য খাওয়া বন্ধ করে দিবে? না না, যাও আগে খেয়ে আসো, তারপর যত গল্প। মাহিম বলল, চলো চলো, আমিও যাই। লজ্জা পেয়ে আবার তেমন কিছু খেতে চাইবে না। মেয়েটা ভীষণ লাজুকে। তুষার তড়িঘড়ি করে বলল, না না, আপনার কষ্ট করে যেতে হবে না, আমি নিয়ে যাব। ওখানে সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। শুভ্র তখন বলল, তুমি যাও তো, খেয়ে নাও, আমি ওষুধ এনে দিচ্ছি। দেখবে একদম পেট টাইট হয়ে গেছে, আর বাথরুমে দৌড়াতে হবে না। সবাই শুভর কথা শুনে হাসলো। তুষারও বেশ মজা পেল তুষিকে পচাতে পেরে। তুষি তাজ্জব বনে গেল, হা করে তাকিয়ে থেকে রেগে গেল। বলল, একদম বাজে কথা বলবে না তুষার ভাই, একদম মেরে ফেলবো। তানহা বলল, তুষি চুপ কর, এটা বেয়াদবি হচ্ছে। তুষার কিছু বলে না বলে বেশি বার বেড়েছিস। তুষি উঠ বলছি, যা ওর সাথে, খেয়ে তারপর আসবি আমার কাছে, তার আগে যেন না দেখি। তুষার আশকারা পেয়ে খুশি হলো। বলল, জি আপু, তোমার বোনকে কিছু আদব কায়দা শিখিও, না হলে কিন্তু আমি খুব ভালো করে শিখিয়ে দেব, তখন সব ঠিক ভালো শিখে যাবে। এই চল, আয় আমার সাথে, খিদে পেয়েছে আমার। হাত ধরে টানতে টানতে খাবার টেবিলের কাছে নিয়ে আসলো। নিজের হাতে বেড়ে দিয়ে বলল, এবার খা। তুষিকে তাই বলে নিয়ে নিজের প্লেটে খাওয়া শুরু করলো। যখন দেখলো তুষি আগের মতোই বসে আছে, তাই সে দুষ্টুমির ছলে বলল, খাচ্ছিস না কেন? ও বুঝেছি, আমার হাতে খেতে ইচ্ছে হচ্ছে, তাই তো? আচ্ছা আয়, খাইয়ে দিচ্ছি। এই বলে এক লোকমা তুষির দিকে বাড়িয়ে দিল। তুষি রেগে তাকিয়ে হাত ধুয়ে নিজেই খেয়ে নিল। যে করেই হোক সে বেয়াদবের সাথে কথা বলবে না, তর্কও করবে না। সন্ধে হয়ে আসছে বলে আতিকুর রহমান তাড়া দিলেন। সবার কাছে বিদায় নিয়ে তানহা গাড়িতে উঠে বসলো। রিমি, জান্নাত আর তুষিও মাহিমদের সাথে আজ অনেক মজা করেছে। বিয়ের দিন যেমন ঘোল খাইয়ে দিচ্ছিল, তেমনি তুষিও ভেবেছিল হয়তো তারাও আজকে ওদের সাথে মজা নিবে, কিন্তু না, কোনো কিছুই ঘটেনি। দুপুরে তুষিরও ইচ্ছে করে মাহিম, শুভর সাথে মজা করার ফলে তুষারও ভাবলো এবার তুষিকে একটু জ্বালিয়ে মারবে। তাই তুষারও সূচনার সাথে বেশ ভাব করে নিয়েছে। সূচনা একটু ছটফটে মেয়ে, তুষারের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সে যা বুঝার বুঝে গিয়েছিল। তাই তুষার
নিজেই একটু কথা বলতে গিয়েছিল, অমনি সেও খুশিতে গদগদ হয়ে আলাপ শুরু করে দিয়েছিল। এগুলো দেখে তুষি মুখ মুচড়ে আর মনে মনে তুষারের সব চুল টেনে ছিঁড়তে চেয়েছে। আসার সময় সূচনা ইনিয়ে বিনিয়ে তুষারের নাম্বারটাও নিয়েছে। তুষিকে রাগানোর জন্যই এত কিছু। না হলে কখনো তুষার অন্য কোনো মেয়ের সাথে কথাই বলে না। না হাতে গোনা দু একটা মেয়ে বান্ধবী আছে, এই তো ওগুলো ছোটবেলার বান্ধবী, এখন তেমন যোগাযোগও নেই। তবে ওরা সবাই তুষির কথা আগে থেকেই জানে। সূচনার সাথে ফ্ল্যাট করা সব তুষি দেখেছে, তাই তো তুষিও রেগে ফেলে ফুপে আছে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। সব নিয়ম কানুন পালন করে তানহা ড্রয়িং রুমে আসলো। সবাই ফ্রেশ হওয়ার জন্য যার যার রুমে চলে গেল। এভাবে তো আর ভারী জামা কাপড় পরে থাকা যায় না। তুষিও তাই ঠিক করলো ভারী লেহেঙ্গাটা চেঞ্জ করে টি শার্ট আর ব্লাউজ পরে লম্বা একটা ঘুম দেবে। জার্নি করে রাতে খেতেও ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে ভীষণ। এসব ভেবে যখনই সে কাপড় নিয়ে বাথরুমে প্রবেশ করবে তখনই কে যেন রুমে প্রবেশ করলো। তুষি পেছনে তাকিয়ে দেখলো তুষার রুমে ঢুকে দরজার ছিটকিনে আটকে দিচ্ছে। তুষি হতভম্ব হয়ে চোখ বড় বড় করে তাকালো। এই সময় তুষার ভাই এখানে কি করছে? তার উপর দরজার ছিটকিনি বা আটকে দিল কেন? আর বাম হাত পেছনেই বা কি? তুষার সামনে তাকিয়ে তুষিকে ওড়নাবিহীন অবস্থায় দেখে নিজের অজান্তেই নিজেই অস্বস্তিতে পড়ে গেল। সে তড়িৎ গতিতে আবার পেছনে ঘুরে দাঁড়ালো। এখন নিজের উপর নিজেরই রাগ লাগছে। কেন সে দরজা নক করে রুমে প্রবেশ করলো না? কেমন একটা অপ্রস্তুত অবস্থা। রাগের মাথায় বেমালুম নক করতে ভুলেই গিয়েছিল। তার কি এত কিছু ভাবনার সময় ছিল? সে তো শুধু বাসায় আসার অপেক্ষায় ছিল, কবে না জানি এই রাগই তার কাল হয়ে দাঁড়ায়। তুষি তড়িঘড়ি করে বিছানা থেকে ওড়না তুলে গায়ে জড়িয়ে নিল। শাওয়ারে যাবে বলেই ওড়নাটা বিছানায় রেখেছিল। সে কি জানে অসভ্য অসময়ে ওর রুমে আসবে? চুলখোপাটাও ছেড়ে দিল। এমন অপ্রস্তুত অবস্থায় পড়বে সে কখনো ভাবেনি। আমার রুমে কি করছো? তোমার হাতে কি তুষার ভাই? তুষির কথায় ওর হুঁশ ফিরল। তুষার ওর দিকে ঘুরে এক সেকেন্ডও সময় দেরি করলো না। তৎক্ষণাৎ দরজার সামনে থেকে তড়িৎ গতিতে তুষির কাছে এসে ওর খুলে রাখা চুল জোরে টেনে ধরে তুষারের কাছে নিয়ে আসলো। তুষির পিঠ তুষারের বুকের সাথে লেপ্টে আছে। তুষি চুলের ব্যথায় আহ করে চেঁচিয়ে উঠল। তুষার ডান হাতে ধরে রাখা চুল ছেড়ে দিয়ে সে হাত তুষির গলা দিয়ে গলিয়ে বাম বাহু সহ কাঁধ চেপে ধরল। এমনভাবে ধরেছে কাঁধ আজ ভেঙে গেলেও ছেড়ে দিবে না। তুষি ব্যথায় গুঙিয়ে উঠল। আজ তুষির ব্যথা লাগলেও এক চুলও ছাড় দেবে না। কিভাবে পারলো সারাদিন তাকে ইগনোর করতে? ওই বাসায় কিছু বলতে পারেনি বলে এখানেও ছাড় দিবে না? সে এত উদার নয়। অন্য ছেলেদের সাথে হেসে খেলে কথা আজ ছুটিয়ে দেবে একদম। আজীবন মনে রাখবে তুষারকে ইগনোর করার পরিণাম কি। দৈর্ঘ্যের সীমানার বাঁধ ভেঙে ফেলেছে আজ এই মেয়ে। তুষির ব্যথায় চোখ বন্ধ হয়ে গেল। গলা কাঁধ চেপে ধরাতে অস্পষ্ট স্বরে বলল, হ্যাঁ, অসভ্য তুষার ভাই, কাল সবাইকে বলে দিব। তুষার কটমট গলায় শুধালো, ছাড়ার জন্য তো আমি তোকে ধরিনি। কি পেয়েছিস আমাকে? আমাকে ইগনোর করা? ওই ফাহিম না ফাজিল তাদের সাথে এত কি কথা? এতবার বেড়েছিস না? তাই আজ তোকে এই এক গ্লাস নিম পাতা শরবত খাইয়ে আমি ক্ষান্ত হব। আমি এতটা দয়ালু নই। তুই পরপুরুষের সাথে কথা বলবি, হেসে হেসে গায়ে ঠলে পড়বি, আর আমি চুপচাপ দেখে যাব। তুই আমাকে জ্বালাবি, আর আমি বা কেন তোর জ্বালা সহ্য করব? আজ সব ঠং ছুটিয়ে দেব, বেয়াদব মহিলা। তুষারের কথা বলা শেষ হতেই হাতের শরবতটা তুষির মুখের সামনে নিতেই তুষি মাথা নিচু করে তুষারের হাতের কবজের উপর জোরে কামড় বসিয়ে দেয়। তুষার তবুও ছাড়লো না। দাঁতে দাঁত চেপে সহ্য করতে করতে তুষির মুখ চেপে ধরলো। এত জোরেই ধরলো মনে হলো দাঁতের সাথে চোয়াল লেগে যাবে। তুষি ব্যথায় ডুকরে উঠল। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে তার। তবুও তার শরীর এখনো জেদ চেপেছে। একদম ছাড় দেবে না জঙ্গলি ভূতকে। পরাজয় কোনোভাবেই আজ স্বীকার করবে না সে। তাই সে দুহাত দিয়ে তুষারের হাত দুটোতে নখ ডাবিয়ে দিল। তার মুখে যতটা যন্ত্রণা হচ্ছে ঠিক ততটাই জোরে খামচি দিল। তুষার সেদিকেও তেমন পাত্তা দিল না। এখানে দুজনের সমান তালে হাতাহাতি হচ্ছে। এবার তুষার কাঁধে ধরে রাখা হাত ছেড়ে দিয়ে গাল চেপে ধরল। তুষির ঠোঁট হা হয়ে গেল। মুখ খোলা পেয়ে তুষার গ্লাসটা নিয়ে তুষির মুখে পুরে দিল। তুষি এবার ছাড়া পাবার জন্য থাপড়াতে লাগলো। জঘন্য তেতো গা গোলানো গন্ধ তুষির সহ্য হলো না। পেটের মধ্যে পাক দিয়ে উঠল। মনে হলো সব নাড়ি ভুড়ি বেরিয়ে আসবে। শব্দ করছে মুখে, কিন্তু তুষার নিজের কাজে ব্যস্ত। পুরোটা শরবত খাইয়ে সে ক্ষান্ত হবে। তুষারের বুকের সাথেই সে মোচড়াতে লাগলো।
তুষি কাঁচা ডিমের গন্ধ স্বাদ কোনোটাই নিতে পারছে না। ব্যথায় আর জঘন্য গন্ধে ভেতরটা তেতো হয়ে এলো। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সহ্য করতে পারছে না আর। এক সময় নিজেই বরফের ন্যায় ঠান্ডা হয়ে গেল। তুষি বুঝে গেছে আজ আর ছাড়া পাবে না। তুষারের প্রতি মনে এক আকাশ পরিমাণ ঘৃণা জন্মালো। তুষার গ্লাস ফাঁকা করে এক ঝামটা দিয়ে দূরে সরিয়ে দিল। পরনের শার্ট আর পুরো শরীর শরবতে লেগে গেছে। নিজের কাছেই বিশ্রী লাগছে। তুষারেরও গা গুলিয়ে আসলো। এদিকে তুষির স্নিগ্ধ মুখ আজ ভয়ঙ্কর দেখাচ্ছে। চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে আছে। চোখে সে ঘোলা দেখছে। পেটের ভেতরে মনে হচ্ছে সব বেরিয়ে আসবে। তুষার অন্যদিকে তাকিয়ে বলল, আরও আমার সাথে লাগতে আসবি? দেখলি তো তুষার কি জিনিস। এবার থেকে আমার কথা মতো না চললে এমনটাই হবে, না হলে আমার থেকে দূরে থাকবি। যতই তুষার বলুক দূরে থাকবি, আসলে কি তুষার নিজেই দূরে থাকতে পারবে? তুষিকে না দেখলে সে নিজেই তো উন্মাদ হয়ে যায়। সবকিছু বিষাক্ত লাগে। সারাদিন ক্লাস টিউশন করে ঢাকা থেকে টাঙ্গাইল এতটা পথ জার্নি করে আসে। এসব কার জন্য? তুষির জন্যই তো তার মনটা টাঙ্গাইল পড়ে থাকে। 15 দিন পার হয়ে গেলে ঢাকা যে আর মন টিকে না তার। মনে হয় টাঙ্গাইল কি যেন পড়ে আছে, সেটা তুষারকে ডাকছে। তুষারের কথা শেষ হতে না হতে তুষি গড়গড় করে পেটের ভেতরে সব বের করে দিল। তুষারের গা পুরো ভেসে গেল। তুষি আর সহ্য করতে পারেনি। দুপুরের তেল মশলার খাবার খেয়ে এমনিতেই খারাপ লাগছিল। এখন আবার সেই পেটে এমন জঘন্য তেতো জিনিস। তার পেট নিতে পারলো না। বমি করলো তো করলো একদম তুষারের উপর। ছি ছি, কি জঘন্য কাজ হলো। তুষার আতকে উঠল। দূরে সরে দাঁড়ালো, তবুও রক্ষে হলো না। তুষি আবার হরহরিয়ে বমি করে দিল। তুষির এহেন কাজে তুষার পুরোই হতভম্ব। বিস্মিত হয়ে চোখ বড় বড় করে শুধু দেখে গেল। এখন তার কি করা উচিত বা কি বলা উচিত কিচ্ছুই মাথায় আসছে না। একবার নিজের দিকে তাকালো, আবার তুষির দিকে। এ বমি দিয়ে তুষি যে তাকে শিক্ষা দিয়েছে তা সে বেশ বুঝতে পারলো। তুষার নিজের দিকে তাকিয়ে দেখতেই মেজাজ গরম হয়ে গেল। তুষারের নিজেরও বমি এলো। এখন কি তুষির সাথে তারও বমি করা উচিত? নাড়ি ভুড়ি উল্টে আসছে তার। কিন্তু তুষির দিকে তাকিয়ে অবস্থা দেখে তুষার এবার বুঝলো রাগের মাথায় অনেক বেশি কিছু করে ফেলেছে। তবে এখন বুঝতে বুঝতে অনেক সময় চলে গেছে। তুষি মাথা নিচু করে ফ্লোরে বমি করে দিল। আর কিছু নেই পেটে। পেট একদম ফাঁকা। ফ্লোরে ভেসে গেল বমিতে। তুষি পেট ধরে আর সহ্য করতে পারলো না। বহু কষ্টে উচ্চারণ করলো, মরে গেলাম তুষার ভাই। তারপর ফ্লোরে ধপ করে পড়ে গেল। তুষার এসব দেখে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকলো। সব কিছু এত তাড়াতাড়ি ঘটলো যে সে এখানে থেকেও কিছু করতে পারলো না। তুষার তড়িঘড়ি করে ফ্লোরে বসে পড়ল। মাথা দুহাতে নিয়ে গাল চাপড়াতে লাগলো। তুষির কোনো হরচড় নেই। তুষার দিশেহারা হয়ে গেল। পালস চেক করে দেখলো অজ্ঞান হয়ে গেছে। তুষারের জোরাজুরি বমির ধাক্কা কোনোটাই সে নিতে পারেনি। তুষারের ডাক তুষির কান পর্যন্ত পৌঁছালো না। তুষার একের পর এক ডাকতে লাগলো। তুষি অজ্ঞান হতে তুষারের মুখ শুকিয়ে গেছে। বেশ ভয় পেয়ে গেল সে। কি থেকে কি হয়ে গেল? নিজের হাতেই তার ভালোবাসার মানুষটিকে এভাবে কষ্ট দিল। রাগ উঠলে যে তুষারের মাথা কাজ করে না, তা কি তুষি বুঝে না? তাহলে তুষারকে কেন রাগিয়ে দিল? তুষারের নিজের প্রতি এবার বেশ রাগ লাগছে। এতটা রাগ ঝাড়ার দরকার কি ছিল? তুষার কোনো কিছু না ভেবে তুষিকে কোলে তুলে বাথরুমে নিয়ে গেল। আগে তুষিকে পরিষ্কার করতে হবে, তারপর অন্য কিছু ভাবা যাবে। এভাবে থাকলে তুষার নিজেও বমি করে দিবে। গা ঘিন ঘিন করছে। তুষির দিকে তাকাতেই বুকের বাঁ পাশে ভীষণ কষ্ট হচ্ছে। বাথরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিল। তুষি এখনো কোলে থাকায় দুজনেই ভিজে গেল। ডাকতে লাগলো, তুষি, হ্যাঁ এই তুষি, চোখ খুল, দেখ আমি এখানেই। আমি এতটা কষ্ট দিতে চাইনি। বিশ্বাস কর, এই যে কথা দিচ্ছি, আর ভুল করব না, আর রাগ করব না। রাগ উঠলে তোর থেকে দূরে সরে যাব। রাগ নিয়ন্ত্রণ করে আবার তোর কাছে আসবো, প্রমিস তুষু। হ্যাঁ চোখ খুল না প্লিজ। এভাবে আমাকে ভয় পাইয়ে দিস না তুই। কোনো সাড়া না পেয়ে এবার কোল থেকে নামিয়ে শাওয়ার নিচে দাঁড় করিয়ে দিল। তুষির মাথা তখন তুষারের বুকে। এক হাত পিঠের উপর দিয়ে বাহু চেপে ধরলো অন্য হাতে। মুখে চোখে মাথায় পানি দিতে দিতে আবার ডাকলো, তুষি উঠ, হ্যাঁ তুষি। অনবরত চোখে মুখে পানি দেওয়ার ফলে তুষির জ্ঞান ফিরল। চোখ পিটপিট করে তাকালো। তুষার বলল, এখন কেমন লাগছে? ঠিক আছিস তুই? তুষি কোনো কথা বলল না। ওভাবেই পড়ে রইল তুষারের বুকে। তার হাত পা ভেঙে আসছে। উঠে দাঁড়ানোর জো নেই। শীতে কাঁপছে সে। এভাবে তুষিকে কাঁপতে দেখে তুষার ভরকে গেল। গায়ে হাত দিয়ে দেখলো বেশ জ্বর এসে গেছে। তুষিকে বসিয়ে দিল শাওয়ারের নিচে। এরপর নিজের শরীর থেকে বমিতে ভরা কালো শার্টটা একটানে খুলে নিল।
আগে নিজেকে পরিষ্কার করতে হবে। ভালো করে গোসল করলো, শাওয়ার বন্ধ করে তুষিকে রেখে বেরিয়ে এলো। ঘৃণা একপাশে রেখে ফ্লোর পরিষ্কার করলো। এরপর ফোন করে জান্নাতকে কল করলো। এপাশে জান্নাত কিছু বলার আগেই তুষার বলল, তাড়াতাড়ি তুই তুষির রুমে আয়, আর কেউ যেন না জানে। আর আমার রুম থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে আসবি, 2 মিনিটের মধ্যে চলে আসবি, ব্যাস রাখলাম। এই বলে তুষার ফোন রেখে দিল। জান্নাত হুড়মুড় করে রুমে প্রবেশ করলো। এখানে এসে জান্নাত দেখলো তুষির টাওয়াল জড়িয়ে ভেজা ট্রাউজারে দাঁড়িয়ে আছে। এভাবে তুষারকে দেখে ভীষণ অবাক হলো, তবুও না বুঝতে দিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তুষার ভাইয়া? তুমি তুষির রুমে, আর তুষি বা কোথায়? সব ঠিক আছে তো? তুষার জান্নাতের হাত থেকে কাপড় নিল। জান্নাতের এহেন কথায় তেমন পাত্তা না দিয়ে বলল, পরে বলছি সব, আগে শোন, তুষি বাথরুমে আছে, তুই এখন গিয়ে ওকে চেঞ্জ করে দিয়ে আয়। চেঞ্জ করা শেষ হলে আমাকে ডাকবি। যা এখন দ্রুত, জ্বরে গা পুড়ে যাচ্ছে। জান্নাত তুষারের উপর ভীষণ চটে গেল, রাগে ফুঁসে উঠল। মেয়েটা একটু ভালো থাকলেই এই তুষার জ্বালানোর জন্য উঠে পড়ে লাগে। তাই সে বলল, কেন? তুমি ওর সাথে আবার কি করেছো? আগে আমাকে বলবে, তারপর আমি যাব। সব সময় এত সাপ নেউলের মতো ঝগড়া লেগে থাকে কেন তোমাদের? মিলে থাকতে পারো না? ওই ছোট্ট মেয়েটার সাথে কিভাবে পারো তুমি চুলোচুলি করতে? তুষারের মেজাজ বিগড়ে গেল, বিরক্ত হয়ে বলল, ছোট? কে ছোট? এসব ফাউল কথা বাদ দিয়ে তুই কি যাবি? জান্নাত তো নাছর বান্দা, কি হয়েছে না শুনে সে যাবে না। তুষার শেষে উপায় না পেয়ে সব বলে দিল। এসব শুনে তুষারের উপর একরাশ ঘৃণা জন্মালো। রাগে ফুঁসতে ফুঁসতে বাথরুমে গিয়ে তুষিকে চেঞ্জ করে দিল। জ্বর গায়ে হাতও দেওয়া যাচ্ছে না, মুখটা কি নিষ্পাপ দেখাচ্ছে। কিভাবে পারলো সে একটুখানি মেয়ের সাথে এমন করতে? মায়াও হলো না। তুষিকে কখনো সে চাচাতো বোন ভাবেনি, রিমির মতো সেও তার আরেক বোন। সারাদিন সে জান্নাতের সাথেই বকবক করতে থাকে। রিমি বিরক্ত হয়ে চলে গেলেও জান্নাত আর তুষি দুজনেই বকবক করে বাড়ি মাথায় তুলে। এগুলো যে জান্নাতের ভীষণ ভালো লাগে। এখন তার কাকিয়াকে এখন সে কি জবাব দেবে? জান্নাত তুষারকে ডাক দিল, বলল, তুষার ভাইয়া তাড়াতাড়ি নিয়ে চলো, আর এবার থেকে বাচ্চামো একটু কম কম করো। রাগের মাথায় মানুষ একজন আরেকজনকে খুন করতে দ্বিধাবোধ করে না। রাগ কমালেই দেখবে নিজের অজান্তে কোনো ভুল হবে না। তুষার কখনো কারো উপদেশ শোনে না। এসব শুনে ইচ্ছে করলো কয়েক ঘা বসিয়ে দিতে, তবে এখন হজম করা ছাড়া কোনো উপায় নেই। স্বীকার না করতে চাইলেও এটা সত্যি, আসলে সে অতিরিক্ত বাড়াবাড়ি রকমের কাজ করে ফেলেছে। তাই সে শান্ত স্বরে শুধালো, এবার উঠে যা, কথা বালিশ ঠিক কর গিয়ে, আমি ওকে নিয়ে আসছি। জান্নাত তাড়াতাড়ি করে উঠে তাই করলো। তুষিকে কোলে করে নিয়ে বেরিয়ে এসে বিছানায় শুয়ে দিল তুষার। তুষি জ্বরের জন্য চুপটি করে বিছানার সাথে লেপ্টে রইল। চোখটাও ভালো করে খুলতে পারছে না। ভয় আর বমি হওয়ায় ভয়াবহ জ্বর চলে এসেছে। তুষির এই অবস্থা দেখে তুষারের বুকটা মোচড় দিয়ে উঠল। কষ্ট হচ্ছে ভীষণ। কিভাবে যাবে তুষির সামনে? ওর চোখে অপরাধী হয়ে গেল যে। অনেকটা সময় তুষির পাশে বসে থেকে কপালে জল পট্টি দিল, হালতো করে ললাটে ঠোঁট চেপে ধরলো। এভাবে তো আর জ্বর কমবে না, তার মধ্যে পেটে কিছু নেই। তাই সে জান্নাতকে বলল সবাইকে ভালোভাবে বুঝিয়ে তুষির কাছে নিয়ে আসতে। ফুপি যেন হালকা কিছু খাইয়ে ওষুধ দিয়ে দেয়, তবে জ্বর কিছুটা কমে আসবে। আর সে এসব কিছু যেন বাসার কেউ না জানে, তাহলে যে আজাদ হোসেন তাকে বাড়ি থেকে বের করে দিবে। এই পুতুলার মতো মেয়েটাকে যে ভীষণ আদর করে, ভীষণ চঞ্চল, আদরে ভাগ্নি তার। তাই জান্নাতকে সব ভালো মতো বুঝিয়ে দিল। জান্নাত জলপটি দিতে দিতে বলল সে ভালোভাবে বুঝিয়ে সবাইকে নিয়ে আসবে। আর এক মুহূর্ত দেরি না করে তুষার নিজের রুমের উদ্দেশ্যে বের হলো। এখানে আর থাকা যাবে না, নিজেকে এখন নিজেরই মেরে ফেলতে ইচ্ছে করছে। রাগের বশে কিভাবে পারলো এত কিছু করে ফেলতে সে? রাত বাজে 11টা। জান্নাতের মুখে তুষির জ্বরের কথা শোনার পর থেকে সকলের মুখ থমথমে। সবাই তুষির রুমে মুখ ভার করে বসে আছে। আমিনা বেগম আর নূরজাহান অনেক জোরাজোরি করেও তুষিকে কিচ্ছু খাওয়াতে পারেনি। অবশেষে ওষুধ খাইয়ে দিয়েছে। এখনো এক চুল পরিমাণও জ্বর কমার নাম নেই। জ্বর তপ্ত অবস্থায় সারা শরীর প্রচন্ড গরম আর লাল হয়ে উঠেছে। চেহারারও বেশ রূপ নিয়েছে বিবর্ণ। অল্প সময়ের ব্যবধানে এতটা জ্বর চলে আসবে কেউ তা ক্ষণাক্ষরেও টের পায়নি। মধ্য কথা, যে মেয়ে ঘন্টার পর ঘন্টা বৃষ্টিতে ভিজলেও জ্বর আসার নাম নেই, তার এখন জ্বরে কিছুতেই শান্তি পাচ্ছে না আতিকুর রহমান। ছোট মেয়েটি যে তার তোতা পাখি, তার মানিক। যখন আব্বু বলে ডাকে মনটা জুড়িয়ে যায়। মেয়ে দুটো অসুস্থ হলে তার নিজেরই যে খাওয়া দাওয়ার বন্ধ হয়ে যায়। তাই তো আদরের ছোট মেয়েকে এভাবে নিস্তেজ হয়ে বিছানায় পড়ে থাকতে দেখে তিনি স্বস্তি পাচ্ছে না। আমেনা বেগম সবাইকে তাড়া দিলেন ঘুমাতে যাওয়ার জন্য। এভাবে আর কতক্ষণই বা বসে থাকবে? বসে থাকলেই তো আর জ্বর কমবে না।
তিনি সবাইকে খাওয়ার জন্য ডাকলেন। রাতের খাওয়া ঠিকমতো কারোরই হলো না। আতিকুর রহমানকে অনেক জোর করেও কিছু খাওয়াতে পারলো না। তার যে মেয়ের এহেন দশা দেখে বুকটা হাহাকার করে ছটফট করছে। একে একে সবাই চলে গেল নিজেদের রুমে। আমেনা বেগম, রিমি, তানহা, জান্নাতকে খেয়াল রাখতে বলে তিনি সবকিছু গোছাতে গেলেন। তানহা বোনের মাথায় হাত বুলিয়ে দিল। মলিন মুখটার দিকে তাকালেই কান্না আসছে তানহার। কত আদরের বোন, নতুন কিছু কিনতে দেখলেই খপ করে নিয়ে নিত। তুষি কোনোভাবেই সে দিবে না, তাতে তানহা কেঁদে লাল হলে হোক। এমন কাণ্ড দেখে মাঝে মাঝে তানহা ফিক করে হেসে দিত। এসব ভাবতে ভাবতেই তানহা ঠান্ডা রুমাল তুলির গাল চেপে ধরল, মুছিয়ে দিয়ে জান্নাতকে বলল, তুষির খেয়াল রাখিস, আমি সকালে আসবো। এখন রুমে যাই। তোর দুলাভাই না জানি একা একা কি করছে, তার কাছে এটা নতুন পরিবেশ। সারাদিন যে বেচারা কি কষ্ট গেল, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে বোধহয়। তানহার কথা শুনে রিমি বলল, হ্যাঁ তাই তো, দুলাভাই একাই রুমে, কি করছে কে জানে। কোথায় ভেবেছিলাম ভাইদের সাথে আড্ডা দিব, রাত পার করব। ধুর, তা কিছুই হলো না। এই তুষির জন্য। কে বলেছিল এই সময় গোসল করতে? জান্নাত দিল ধমক, বিরক্ত গলায় বলল, তোকে কেউ কিছু বলতে বলেছে? ঘুমাতে পারিস না? না হলে যা না, রুমে গিয়ে পড়তে বস। রিমি বোনের প্রতি নিজেও বিরক্ত, সব সময় ধমকের উপর রাখে। কিন্তু তুষির বেলা খুব মিষ্টি মিষ্টি কথা বের হয় তার মুখ থেকে। মনে হয় তুষি তার আপন বোন আর রিমি পর। রিমি বুক ভেঙচি কেটে চলে গেল। এরপর তানহাও বেরিয়ে নিজের রুমের উদ্দেশ্যে গেল। আমেনা বেগম আসলেন, থার্মোমিটার দিয়ে জ্বর চেক করে দেখলেন জ্বর কমার নাম নেই। জান্নাত কাকির উদ্দেশ্যে বলল, কাকিমা, আমার তো এই কয়দিন ঠিক মতো ঘুম হয়নি। তুমি কি থাকবে ওর সাথে? কাউকে তো থাকতে হবে, আবার না জানি রাতে কেমন হয়ে যায়। আমেনা বেগম ভাবলেন, বুঝলেন জান্নাতের ঠিক মতো ঘুম হবে না। মেয়েটা যে ঘুম কাতুরে, ঘুম ভালোভাবে না হলে সারাদিন সবার সাথে খিটখিটে আচরণ করে, মেজাজ চটে থাকে। এদিকে জান্নাতের কাছে মনে হয় ভালো মতো ঘুম না হলে মাথা ব্যথা করে, চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে যায়। তাই তুষির মা বলে উঠে, আচ্ছা তুই বরং ঘুমাতে যা, আমি এখানে কিছুক্ষণ আছি। জানিস তো, তোর বড় বউ একবার স্ট্রোক করার পর থেকে আমি অন্য কোথাও থাকতে সাহস পাই না। আজ আবার চিন্তা করবি, এই মানুষটার কিছু হলে আমি যে শেষ হয়ে যাব। এ বাড়িটা সেই তো নিজের হাতে সামলে রাখেন, প্রতিটা সন্তানকে বট গাছের মতো ছায়া দেন। রাগ উঠলে হয়তো মাথা ঠিক থাকে না, এই আর কি। মন থেকে যে ভীষণ আদর সকলের জন্য। এসব বলতে বলতে আমেনা বেগমের চোখের কোণে পানি চলে আসে। আজ থেকে 6 বছর আগে প্রেশারটা বেড়ে যাওয়ায় হুট করে আতিকুর রহমান স্ট্রোক করে বসে। দিশেহারা হয়ে যায় আমেনা বেগম। তুষির বাবা ডান পাশটা অবশ হয়ে গিয়েছিল। এরপর ভালো ডাক্তারের চিকিৎসায় আমেনা বেগমের সেবা যত্নে আল্লাহর রহমতে খানিকটা সুস্থ হন তিনি। এখনও প্রেশারেরও ঠিকমতো ওষুধ খেতে হয়। তখন কিছু হয়ে গেলে একা হাতে কিভাবে কি করতো আমেনা বেগম? ছোট দুটো মেয়েকে নিয়ে কোথায় যেত? এখন যেভাবে হোক মানুষটা বেঁচে থাকুক, নিজের ভালো থাকার জায়গা হোক, এতটুকুই আমেনা বেগমের চাওয়া। আমেনা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। সবার অতীত সুন্দর হয় না, সকলেরই কিছু লুকানো হয়তো লোকচক্ষুর দেখা কষ্ট রয়েছে। জান্নাত তার গম্ভীর বড় আব্বুকে ভীষণ ভয় পায়। কেন পায় সে নিজেও জানে না। তবে ঈদ হোক বা যে কোনো অনুষ্ঠান নিজেই সবার জন্য জামা কাপড় নিয়ে আসবেন, এটা সেই ছোটবেলা থেকে জান্নাত দেখে আসছে। তার নিজের আব্বুও এমন ভাইয়ের থেকেই শিখেছে কিভাবে মিলে থাকতে হয়। কে বলে ভাইয়ে ভাইয়ে মিল হয় না? অনেক পরিবারেই তো এমন অটুট বন্ধন থাকে, শুধু গুটি কয়েক মানুষই জমি জমা নয়তো ছোটখাটো জিনিস নিয়ে আলাদা হয়ে যায়। জান্নাত নিজের রুমে এসে 4 হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে পড়ে। আজ তার নিজের উপর থেকে অনেক ধকল গিয়েছে। ওই বাড়িতে ছেলেগুলো কিভাবে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, বিরক্তিকর। ইচ্ছে তো করছিল চোখ দুটো তুলে ফেলতে, তাহলেই বুঝতো জান্নাতের দিকে তাকানোর কি ফল। আর এই বাসায় এসে যখন ভেবেছিল শান্তিতে ঘুম দিবে, তখনই তো তুষার নিজেই বিশ্রী কাজ করলো। তো করলোই, জান্নাতকেও জড়ালো। অসহ্য ছেলে একটা। এইসব ভেবেই ঘুমের রাজ্যে চলে গেল জান্নাত। অনেকক্ষণ পড়াশোনা শেষ করে তুষির ঘরের দিকে গেল রিমি। তাকে আমেনা বেগম ঘুমানোর আগেই বলে রেখেছে তুষির সাথে আজ রাত থাকতে, তাই সে রাজিও হয়েছে। রিমি ঘরে এসে লাইট অফ করে দিল। এরপর তুষির গায়ে কাঁথাটা ভালো করে টেনে দিয়ে ওর পাশে শুয়ে পড়ল। তুষার ওইদিকে যাওয়ার আর সাহস পায়নি। কিভাবে পারতো সবার মনের মুখের দিকে তাকিয়ে থাকতে?
তাই সে যে রুমে ঘাপটি মেরে বসে আছে আর একবারের জন্য বের হয়নি রুম থেকে। নূরজাহান যখন তুষারকে খাওয়ার জন্য ডাকতে এসেছিল, দেখলো পুরো রুম অন্ধকার করে শুয়ে আছে। এই অবস্থা দেখে ভারী অবাক হলো সে। যেখানে তুষির সাথে লেপ্টে থাকে সব সময়, কিভাবে ঝগড়া করা যায়, জ্বালানো যায়, আর এখন নাকি এত কিছু হয়ে যাওয়ার পরও চুপচাপ রুমে বসে আছে। সে কি শুনেনি, জানে না তুষির ভয়াবহ জ্বরের ভুগছে? নূরজাহান তৎক্ষণাৎ প্রশ্ন করলেন, তুষার, তুই কি জানিস না তুষির ভীষণ জ্বর? জ্বরে গা পুড়ে যাচ্ছে। জানিস মেয়েটাকে এভাবে শান্ত দেখতে একদম ইচ্ছে করছে না। মনে হচ্ছে এই তো এক্ষুনি উঠে চেঁচিয়ে উঠবে, হই হই করে সকলকে হাসিয়ে ছাড়বে। তুষারের যে কি অবস্থা, এটা যদি একবার মা বুঝতো তাহলে বলতে পারতো না সে জেনেও কিভাবে বসে আছে। তুষির জ্বরে তার বুকটা হাহাকার করছে। ভেতরের সত্তা বলছে, তুই ভীষণ জঘন্য, এত বড় অপরাধ কিভাবে করতে পারলি তুই? মেয়েটা কি খুব বেশি করেছিল? তুষার বহু কষ্টে নিজেকে সামলিয়ে বলল, ওর জ্বর হলেই আমার কি? আমাকে কি এখন ওর হাত ধরে বসে থাকতে বলছো? সারাদিন পর কি একটু একাও থাকতে দিবে না? চলে আসছো আবার আমাকে জ্বালাতে। ভালো লাগছে না আমার। যাও তুমি এখান থেকে, আমি জাস্ট একটু রিল্যাক্সে থাকতে চাই। তুষারের মা মনে মনে হাসলেন। এই ছেলেটা মাঝে মাঝে ভীষণ ঘাটতারামি করে, কোনো কথা সরাসরি স্বীকার করতে চায় না, অথচ তিনি যে মা একদম ছোট থেকে আজ এত বড় করেছেন, এখনো যদি একটু হলেও বুঝতে না পারে তাহলে সে মা হয় কিভাবে? তিনি একটু হলেও বুঝতে পারলেন তুষির জন্যই তার ছেলের মন ভীষণ খারাপ। যতই কাছে থাকলে খুচাখুচি করুক, দুজন দুজনের থেকে দূরে থাকলেই বোঝা যায় একজন আরেকজনের কতটা চায়। ছেলের মাথায় হাত বুলিয়ে আদরি স্বরে বলে, আচ্ছা বাবা, আর কিছু বলবো না আমি। তবে কিছু খেয়ে তারপর না হয় তোর মন যা চাই তাই কর। আমি তোর মা, অল্প হলেও ছেলের মন পড়তে জানি। আয় বাবা, কিছু খেয়ে যা, আমি খাইয়ে দিব। মা, আমার এখন কিছু খেতে ইচ্ছা করছে না, প্লিজ মা, আমি এখন ঘুমাবো। তুমি গিয়ে শুয়ে পড়ো, যাও। আর তর্ক করো না, ভালো লাগছে না। কয়েকবার বলার পরও যখন তুষার উঠল না, তখন সে হার মেনে বেরিয়ে চলে আসলো নিজের ঘরে। তুষার যতই বলুক ঘুমাবো, আসলে কি সে ঘুমাতে পারবে? বিছানায় অনেক সময় এপাশ ওপাশ করে বেলকনিতে এসে দাঁড়িয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এসবে যে জ্বর চলে আসবে কোনো মতেই বুঝতে পারেনি। ছোটবেলা থেকে চঞ্চল তুষির প্রেমে পড়ে গিয়েছিল সে, তখন সদ্য কিশোরে পা দিয়েছে মাত্র। ভালোবাসা কি বোঝেনি ঠিক, তবে অনুভব করতো তুষি দূরে গেলেই তার হাসপাস লাগে, সব বিরক্ত লাগে, বাসায় মন বসে না। অথচ যখন তুষি তার বাসায় থাকে, এক মুহূর্তেই খারাপ লাগা দূর হয়ে যায়। কোচাকুচি, মারামারি এসব করতে করতে কখন যে তুষি চুন্নিকে ভালোবেসে ফেলেছে নিজেও বুঝতে পারেনি। ঝগড়ার আড়ালে ভালোবাসাটা অনুভব করতে পারেনি দুজনের মধ্যে কেউই। অতীত ভাবতে ভাবতে এই পর্যন্ত অনেকবার ভেবেছে তুষিকে একবার দেখে আসবে। শেষে মনকে কোনোভাবে শান্ত করতে না পেরে সিদ্ধান্ত নিল এবার সে যাবে। রাত তখন 3:21 ঘরে। পা টিপে টিপে চারপাশে সচেতন দৃষ্টি নিয়ে তুষির রুমের দিকে পা বাড়ালো। যদি দরজা বন্ধ থাকে 2-3 বার নক করে দেখবে, খুলে দিলে যাবে, নয়তো নিজের রুমে চলে যেতে হবে। একেবারে দরজার কাছে এসে থামলো। আজ দরজা ভেরানোই ছিল, কারণ আমেনা বেগম বলেছে রাতে ঘুম ভাঙলে মেয়েটার জ্বর কমলো নাকি দেখতে আসবে। আস্তে করে রুমে প্রবেশ করলো। ফোনের ফ্ল্যাশ দিয়ে হুশহীন তুষির দিকে এগোতে থাকলো। দেখলো রিমি ঘুমিয়ে আছে পাশে। তুষির দিকে ফোনের আধো আধো আলোয় তুষির গৌরবর্ণের মুখটা যেন দেখা যাচ্ছে। সেদিকে দৃষ্টি আটকে গেল তুষারের। কি সুন্দর মুখশ্রীর মধ্যে দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে, সেটি তুষার প্রকাশ করতে পারছে না। ধীরে ধীরে পাশে এসে বসে তুষার। ঠোঁট ভেদ করে মৃদু ভঙ্গিতে নিঃশ্বাস ছাড়ছে তুষি। জ্বরের প্রকোপে গাল দুটো লাল হয়েছে ভীষণ, গলা পর্যন্ত কাঁথা দিয়ে ঢেকে রেখেছে। চেহারার গ্লানিটুকু জ্বরের হিংস্রতায় ম্লান হয়ে আছে ওর। ভেজা চুলগুলো বালিশের উপরে এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। চোখ বন্ধ থাকার কারণে ঘন পাপড়িগুলো অদ্ভুতভাবে মায়া জড়িয়ে চম্বুকের মতো যেন তুষারকে টানছে। দৃষ্টি বিচরণ করছে তুষির ঠোঁট চোখ গলার উপর। বেহায়া হয়ে যাচ্ছিল সেই গলার মাঝ বরাবর কালো তিলটার উপর। তুষারের নিঃশ্বাস ঘন হয়ে আসছে, তার সাথে বেহায়া হচ্ছে শরীর মন দুটোই। শুকনো ঢোক গিলল তুষার। কোনো উপায় না পেয়ে ফ্ল্যাশ অফ করে দিল। ফোনের অল্প আলো দিয়ে মুখের কাছে ধরল। সম্পূর্ণ অন্ধকার না হলেও মুখটা শুধু দেখতে পাচ্ছে তুষার। মনটাকে সে শান্ত করলো, সকল জড়তা উধাও হয়ে গেল। আস্তে আস্তে হাত বাড়ালো তুষির কপালে। গরম কপালে হাত রাখতে বুকটা ধক করে উঠল। তৎক্ষণাৎ হাত সরিয়ে নিল তুষার। নিজের হাতের দিকে তাকিয়ে ভারী আশ্চর্য হলো সে। এতটা জ্বর কিভাবে আসতে পারে?
দিশেহারা হয়ে চারপাশে তাকাতে লাগলো। পানি কোথায় আর জলপট্টি বা কোথায়? ফোনের ফ্ল্যাশের পুরো ঘরে খুঁজতে খুঁজতে দেখলো টেবিলের উপর পানি পট্টি রাখা। দ্রুত গতিতে যেয়ে বাটিটা নিয়ে এসে কপালে পট্টি দিতে লাগলো। এভাবে একবার দুবার অনেকবার দিতে লাগলো তুষার। ভেজা কাপড়টা কপালে চেপে রাখলো। ঝর্ণা কমায় নীরব শ্বাস ফেললো তুষার। এছাড়া এখন আর কি বা করার আছে? মুখ কিছুটা ঝুঁকে তুষির মাথার দুপাশে হাত রাখলো। তুষির গরম নিঃশ্বাস এখন একেবারে তুষারের মুখে পড়ছে। তুষারের হৃদয়ে এবার থমকে গেল। কাছে থাকার কাছে টানার তীব্র ইচ্ছে হচ্ছে। নিজেকে সামলানো এখন যেন আরো কঠিন হয়ে যাচ্ছে। তুষার ভাবছে এখানে না আসাটাই বোধহয় ভালো ছিল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।